এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? প্রফেসর ইউনূসের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন, আমাদের দেশ চালাচ্ছেন, আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরুর কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবেই চলছে। যারা প্রগতির পথে বাধা দিতে চায়, যারা নারীর মাথায় টিপ দাও অন্যায় মনে করে, যারা মনে করে সন্ধ্যার সময় বেরিয়ে নারীর সতীত্ব নষ্ট হয়, তাদেরকে প্রথম বোঝান, পরে যদি না বুঝতে চায় তবু তাদের কথা মেনে দেশ চালাতে পারবেন না আপনি। পিআর এর প্রশ্নটা ছেড়ে দেন, তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়। বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ করে বলা হলো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে। বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল। রক্তের দাগই শুকায়নি, এখনই ক্ষমতা চায়। বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রধান একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে বলবেন যে একটা গণভোট হবে এবং সেই গণভোটের ভিত্তিতে আমরা জুলাই সনদকে বৈধতা দেব। একটা বছর জনগণকে বোঝাবেন না কেন যে পিআর ছাড়া জনগণের মুক্তি নাই? গণতন্ত্র বরঞ্চ বলেন এটা জাস্ট সিম্পল রুল অফ মেজরিটি নয়, মেজরিটি রুল তো বটে, কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে। ওনাকে প্রশ্ন করেছিল পিআর এর উপরে, উনি বললেন এইটা এত ইম্পর্টেন্ট ব্যাপার, এটা রাখেন, অন্য কথা আমরা চাই রেকগনিশন অফ দি জুলাই ডিক্লারেশন, রেকগনিশন অফ জুলাই, যেটা আমরা সনদ বলি আর ঘোষণা, দুটো জিনিস তো, এই দুটো রেকগনিশন দরকার। আমি বললাম তাহলে তো ভাই আমাদের সমাধান হয়ে গেল। এদিক দিয়ে জনাব সালাউদ্দিন বলেছেন তার দলের পক্ষ থেকে তিনি গণভোট মেনে নিতে রাজি আছেন। আবার আপনারা যদি পিআর এর প্রশ্নটা ছেড়ে দেন, তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়। লম্বা কোনো এজেন্ডা নেবার সময় নাই এখন। যখন আমরা আন্দোলনটা শুরু করছি তখন রাষ্ট্রের পুরো সংস্কার ছাড়া আবার কিসের ভোট? কিন্তু বিতর্ক হলো এবং তখন আমরা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না, ওটার টার্ম মাত্র 3 মাস, অতএব অন্তর্বর্তী সরকার বলি, যাতে সংস্কারটা কমপ্লিট করে তারপরে ভোট করতে পারি। বিএনপি কনসেপ্টও মানলো না, তবে ওটা বলতে রাজি হলো যে ঠিক আছে আমরা অন্তর্বর্তী সরকার বলি। কিন্তু অন্তর্বর্তী সরকার বললেও তার সময়সীমা বলা ঠিক হবে না, এটা ওনারা বললেন, আমরাও বলিনি, ওনারাও বলেননি, এরকম করে চলছিল। বলতে পারেন আমাদের চিন্তার বাইরেই, খুব অপ্রত্যাশিত ভাবেই বলতে পারেন যে ফ্যাসিবাদের যেভাবে পতন হয়ে গেল, তারপরে প্রশ্নটা তো সামনে আসলো কি হবে এরপরে। বোধহয় 2 দিনের মাথায় বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ করে বলা হলো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে। বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল। রক্তের দাগই শুকায়নি, এখনই ক্ষমতা চায়। আজকে 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। আচ্ছা, তখন বিএনপি খুব ম্যাচুরিটির পরিচয় দিয়েছিল, অনেক দূরদর্শী। সেই জন্য জানি না এইসব বুঝে শুনে বলেছিল কিনা, শ্রীলঙ্কা কিংবা নেপাল তো কোনো সমস্যা করেনি, ভোট হয়েছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল, কত অভাবে পড়ে গেছিল, তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে। আর আমরা প্রফেসর ইউনূসের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন, আমাদের দেশ চালাচ্ছেন, আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরুর কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবেই চলছে। এইটা দিয়ে ভোট হবে, কতদূর ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে, যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাকিকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? আমি প্রফেসর ইউনূসকে একদিন বললাম, যেদিন উনি আমাদের 8 নেতাকে ডেকেছিলেন, স্যার আপনি তো সবসময় জোর দিয়ে বলেন, ইউ আর সাচ এ সুইট টকার, ড্রিম ফোটাতে মানুষের মধ্যে, সবসময় উইথ কনফিডেন্স বলেন যে কোনো প্রশ্নই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, এমন একটা নির্বাচন হবে সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখবে, এত সুন্দর ভোট বাংলাদেশে হয়। আপনার নিউজ বাম পাশে ছাপা হয়েছে, ডান পাশে
রেহমান সোভার একটা ছাপা হয়েছে, নিউজ ডাবল কলাম, একটা সংস্কার এই পর্যন্ত সরকার করতে পারেনি। আমি আপনার সরাসরি ছাত্র, আমি প্রফেসর ইউনূসের ছাত্র, উনি আমাকে পড়িয়েছেন সরাসরি, আর শিক্ষক হিসেবে আমি রেহমান সোভারকে তো মানি, সবভাবেই তাকে মানি। আমি কোনটা বিশ্বাস করবো? মানুষ তাকে বিশ্বাস করবে। আমাদের ক্রাইসিস এখন কোনটা? আমি মনে করি ক্রাইসিস হলো হোল্ডিং অফ কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু অল ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন। বাকি যাই বলছেন, যে পৃথিবীর খুব ভালো একটা আলোচনা করলেন না, এগুলো ভোটের পরে লাগবে। এক্সটেনশন করতে করতে এই মাসের 15 তারিখ পর্যন্ত আছে এই কমিশনের মেয়াদ। 2 তারিখে ইউনূস ফিরবে। এর মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা চলছে কি করে একটা জায়গায় আসা যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে সর্বশেষ ঐকমত্য কমিশন আমাদের কাছে একটা প্রপোজাল দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রধান একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে বলবেন যে একটা গণভোট হবে, এবং সেই গণভোটের ভিত্তিতে আমরা জুলাই সনদকে বৈধতা দেব। জুলাই সনদের বৈধতাই তো মূল প্রশ্ন। যদি সেটা দেওয়া যায় তাহলে তারপরে নির্বাচন হতে পারবে। আমি আবারও বলি, আমরা গণভোটের বিপক্ষে ছিলাম, বিএনপিও কখনো গণভোটের পক্ষে বলেছে সেরকম না। যারা এখন পিআর এর কথা বলছেন বা পিআর নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলছেন, তারা গণভোটের পক্ষে। সলাউদ্দিন সাহেব যখন বললেন যে গণভোট হতে পারে, শুধু একটা প্রশ্ন আছে, এটার মধ্যে তো অনেকগুলো ডিসেন্ট আছে, এই নোট অফ ডিসেন্ট নিয়ে কিভাবে ভোট হবে? জুলাই সনদের মধ্যে থেকে এগুলো তো বাদ দেওয়া যাবে না। উনি প্রস্তাব করলেন সবগুলোকে একটা প্যাকেজে নেবো, মানে যে ডিসেনশন গুলো আছে সেগুলো একটা প্যাকেজে, বাকিগুলো মিলে একটা টোটাল প্যাকেজ, তারপরে গণভোট হবে ইয়েস অর নো। ধরে নেন দিস ইজ ক্লোজ ফর নাও, ভোট হয়ে গেল, সংসদ বসলো, তখন এটা ওপেন করলে এর যত ডিসিশন আছে তার জন্য মেবি আর একটা দ্বিতীয় গণভোট করতে হবে, তাহলে মিটে যায়। এই প্রস্তাব দেওয়ার পরে আমি জামাতের কোন কোন নেতাদের সাথে কথা বলেছিলাম ওখানে, ওনারা সেই মুহূর্তে কোনো কমেন্ট দেননি। কিন্তু বিষয়টা হয়েছে, আমি এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য বলি, আপনি কি জুলাই সনদের রেকগনিশন চান? এটাই মেইন। এই অভ্যুত্থান হয়েছে, তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, তাদেরকে যথাযথ মর্যাদা দিতে চান, যুক্তিসঙ্গত সবকিছুই, এগুলোর একটা কনস্টিটিউশনাল এগ্রিমেন্টও দরকার, স্বীকৃতি দরকার, ঠিক আছে। কিন্তু আপনি তার পাশাপাশি যদি এখন বলেন না কনস্টিটিউশনাল অর্ডার তাদেরকে দিতে হবে, কনস্টিটিউশনাল অর্ডার কি এই অন্তর্বর্তী সরকার দিতে পারেন? আমি জানি যে এখন আমি যে কথাগুলো বলছি একটু জটিল মনে হতে পারে, এই জন্য সহজ করে ফেলি আমি আপনাদের কাছে। এই অন্তর্বর্তী সরকার একটা কি বিপ্লবী সরকার যে তারা কনস্টিটিউশনাল অর্ডার দেবে? এই অন্তর্বর্তী সরকারটা কেমন? বিএনপি খুবই ক্যাটেগরিক্যালি বলেছে দিস ইজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এটা 106 এর রেফারেন্সে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত। কিন্তু ভিন্ন পক্ষে এটা বলা যায় এটা হচ্ছে জনগণের অভিপ্রায় এত বড় অভ্যুত্থানের মধ্যে গিয়ে প্রতিষ্ঠিত। এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে যেহেতু হয়েছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। আমি মনে করি যে কদিন আমাদের হাতে আছে, আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো। একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার যদি নাও দেয়, তাহলে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে আমরা গণভোটে তো যেতে পারি, গণভোটে গেলে এটার স্বীকৃতি হয়, বাকি যতগুলো ব্যাপার আমাদের এগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে। এবং সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমি বরঞ্চ বলি, আমি তো ভাই বিএনপি করি না, এবং এটাও বলি বিএনপি করবো না, মানে তাদের প্রতি বিদ্বেষ কেন? আমার দল করি, আমার রাজনীতিতে আমার বিশ্বাস আছে, সেই বিবেচনা থেকে বিএনপি করি না। কিন্তু তারপরে আমি এটা বলবো, ধরেন মূল বিষয়টা অবিশ্বাস, আমরা বলেছি এই কাজ ক্ষমতায় যাবার পরে করব,
অথবা নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, যেই আসবে, তারা এই দায়িত্বগুলো পালন করবে। সবাই বলেছে আমরা কাগজে সই করব, তারপরে আমরা যখন নির্বাচন করব, সেই নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো, তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন না। আমি তো বলতে পারি আপনি বিশ্বাস না করে করবেন না, আমি কি করব? আমি আপনার বিশ্বাস উৎপাদনের জন্য আর কি করতে পারি? কিন্তু বিএনপি বলেছে ঠিক আছে, আপনাদের যদি বিশ্বাসের সংকট হয়, আপনারা বলেন কোন পদ্ধতিতে করলে বা কোন লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে এইটাকে জাস্টিফাই করা যেতে পারে। ধন্যবাদ, কথাবার্তা লম্বা করবো না। আমি মনে করি এখন এটাই হলো বড় প্রশ্ন, পিআর বড় নয়। আমি মনে করি জামাত পিআর নিয়ে প্রথম থেকে লড়াই করে, কেউ কেউ প্রশ্ন করেছেন না, যদি পিআরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা পিআর নিয়ে বললো না কেন, এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন? আমি তাদের দুইজন নেতাকে জিজ্ঞেস করলাম, নাম বলছি না, যে আপনারা আলোচনার টেবিলে আছেন আবার সরাসরি রাস্তার মধ্যে বিক্ষোভ করছেন, এটা কোন ধরনের আচরণ? আমাকে বলছে লিডার আপনি নিজে কত বক্তৃতা করেছেন, আন্দোলন এবং আলোচনা একত্রে চলতে পারে, করেন নাই? আমি বললাম আলোচনা চলছে, সেটা ছেড়ে আন্দোলনের পথে যাওয়ার কথা তো কখনো হয়, এটার কোনো জবাব তো আপনাদের দিতে হবে। বলেন না, এটা আমরা জনগণকে বোঝাবার জন্য করছি। একটা বছর জনগণকে বোঝাবেন না কেন যে পিআর ছাড়া জনগণের মুক্তি নাই? আমি তাদেরকে কাঠগড়ে দাঁড় করাচ্ছি না, কারণ সবাই তো জাতীয় ঐক্য বলছেন। আমি মাঝে মাঝে বলি নির্বাচন সামনে জাতীয় ঐক্য কিরকম করে, সাকি আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে, আমি তো বলবো সাকি কোনো যোগ্য লোক কিনা, আমি যোগ্য, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন কেন? আমি প্রমাণ করব যে সাকির থেকে আমি যোগ্য, নাহলে আমি জিতবো না। সমস্ত দল, সমস্ত বিশ্ব জুড়ে এটা হয়, তারপরে বলবে না আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই ধরনের স্লোগান তুলে তুলে না আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি। আপনি এজেন্ডা বলেন, এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে তারপরে রাজনীতিতে নির্বাচনের এই লড়াইগুলো আমরা করবো, আমরা তা করবোই নিশ্চয়ই। আমরা বলবো যদি আমাদের উপরে সার্বভৌমত্বের আঘাত আসে, আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয়, যখন জাতির অস্তিত্বের প্রশ্ন আসে, এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। গণতন্ত্র নির্মাণের জন্য আমাদের যতটুকু ছাড় দিতে হয় আমরা সেটা দেবো, সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। বাকি সব ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তা তো না। আমি তো পিআর চাইতেই পারি, আপনি নাও চাইতে পারেন। আমি পিআর চাই, নিচেরটাতে চাই না, কিন্তু উপরেরটাতে চাই। খুশু ভাই চান না, কিন্তু আমি খুশু ভাইয়ের বন্ধুত্ব নষ্ট হতে কোনো কারণ নেই। আমরা আবার আলোচনা করবো, করতে করতে এক জায়গায় আসবো। ডেমোক্রেসি ইজ এ ম্যাটার অফ ডিসকোর্স। আমি আজকে যা বলছি তাই আপনি মেনে নেবেন সঙ্গে সঙ্গে, এটার নাম ডেমোক্রেসি নয়। গণতন্ত্র বরঞ্চ বলেন এটা জাস্ট সিম্পল রুল অফ মেজরিটি নয়। মেজরিটি রুল তো বটে, কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে। আপনি একটা তত্ত্বের কথা বললে সেটা আলোচনা পর্যন্ত আমি বাকি যারা আছে তাদের বোঝবার সুযোগ দিতে হবে, সেইভাবেই জ্ঞান তৈরি হয়। জ্ঞানের প্রতি অজ্ঞান থেকে গণতন্ত্র হবে না, বিজ্ঞানকে অস্বীকার করে গণতন্ত্র হবে না। এই জন্যে যারা প্রগতির পথে বাধা দিতে চায়, যারা নারীর মাথায় টিপ দাও অন্যায় মনে করে, যারা মনে করে সন্ধ্যার সময় বেরিয়ে নারীর সতীত্ব নষ্ট হয়, তাদেরকে প্রথম বোঝান, পরে যদি না বুঝতে চায় তবু তাদের কথা মেনে দেশ চালাতে পারবেন না আপনি। গণতন্ত্র ওই জায়গাতেই কেবল লিমিট ক্রস করে, ওই জায়গা থেকে কেবল ঐক্যের ব্যাপারে বলে যেন আমার নিজের অবস্থানের ক্ষেত্রে আমি দৃঢ় থাকবো, এবং সেইটা বুঝেই যদি আমরা কাজ করি, আমি মনে করি গণতন্ত্র নির্মাণ করা সম্ভব। আজকেও যে ক্রাইসিস হয়েছে, সেই ক্রাইসিসের যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে আছে, আমি কিছু কিছু আপনাদেরকে বললাম। এরপরে সাকি আছেন, খসরু আছেন, দুজনই নিশ্চয়ই আরো সম্পর্কে বলতে পারবেন, আরো কংক্রিটলি বলতে পারবেন। আর আমি যত কথাই বলি, যত ভালোভাবে বলি, তার চাইতে যত ভালোভাবে না আরো দুর্বল ভাবে বললেও মেজরিটি তো আলটিমেটলি ওনারাই। কাজে ওনাদেরকে যে পা ছুঁয়ে সালাম করছি এরকম না, তাদেরকে তেলবাজি করছি সেরকম না। সিস্টেম অনুযায়ী তাদের কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি।